Citizens' views. where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিটিজেন ভিউজের নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাজা গোলাম রব্বানী। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মাহবুব হোসাইন, সিনিয়র সাংবাদিক এবং মানবাধিকার কর্মী, প্যারিস থেকে জয়েন করেছেন। মাহবুব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাই আপনাকেও, অভিনন্দন ও শুভেচ্ছা। এই অনুষ্ঠান যারা দেখছেন দেশে বিদেশে সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব ভাই, আমরা প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশের চলমান রাজনৈতিক ঘটনাবলী এবং পাশাপাশি অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকে। প্রথমে আমরা যে বিষয়টাতে দৃষ্টি আকর্ষণ করতে চাই মাহবুব ভাই, সেটা হলো যে বাংলাদেশে আপনি সম্প্রতি দেখেছেন যে জামাত ইসলামী নেতৃত্বে 8 দল একটা নির্বাচনী জোট ঠিক বলা যায় না, একটা যুগপৎ আন্দোলনের জন্য একটা জোট করেছে। এই বিষয়টা নিয়ে আপনি আপনার একটু মন্তব্য শুনতে চাই। পাশাপাশি একটা প্রশ্ন রেখে যেতে চাই যে এই জোটটি করায় 2024 সালের জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রতি কতটুকু পজিটিভ অ্যাপ্রোচ পড়বে, পাশাপাশি বিএনপির সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হবে কিনা, এই বিষয়টা একটু জানতে চাই। আপনি একটু বিশ্লেষণ করবেন দয়া করে। ধন্যবাদ ভাই আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। আমি বলতে চাই যে জামাত ইসলামী বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব আইডিওলজিক্যাল ধ্যান ধারণা কিংবা রাজনৈতিক কর্মসূচি দেওয়ার নৈতিক অধিকার সংরক্ষিত থাকে। এটা স্বাভাবিক। মানে প্রত্যেকটা দল কি করবে না করবে এটা তার নিজের দলের মধ্য থেকেই সিদ্ধান্ত হয়। কিন্তু যেহেতু আপনার 2024-এর একটা ঐতিহাসিক, বলবো যে রক্তক্ষয়ী একটা মানে সময় পার করার মধ্য দিয়ে আমরা একটা বিপ্লব অর্জন করেছিলাম, বা গণঅভ্যুত্থান আমরা যাই বলি না কেন, আমাদের দুর্ভোগ হয়েছে রাজা ভাই। দেখেন, আমরা 24-এর এই যে পরিবর্তনটাকে, এটা মানে গণঅভ্যুত্থান বলবো নাকি বিপ্লব বলবো, আমরা এই জায়গার মধ্যে এখন পর্যন্ত আসতে পারিনি। এই যে দোলাচারের মধ্যে এখন হলাম, মানে প্রধান উপদেষ্টা প্রথম থেকে বলতো এটা বিপ্লব, আমরা অনেকে বলতাম বিপ্লব, কিন্তু কেউ কেউ এটাকে আবার গণঅভ্যুত্থান, সেটাকে একটা মানে সংজ্ঞায়িত করার একটা চেষ্টা করা হয়েছিল। আমি মনে করি যে ওই যে চেষ্টা যারা করছে, এটা একটা অপচেষ্টা। তার মানে এই বিপ্লবকে শুরুতেই একটা প্রশ্নবিদ্ধ করার জন্য এক ধরনের ষড়যন্ত্র বলে আমি মনে করি রাজা ভাই। এখন আসা যাক যে জামাত ইসলামী মানে হঠাৎ করে এই যে আপনার নিজের একটা জোট গঠন করলেন, এবং সেই জোট গঠনের মধ্য দিয়ে জামাতের 7 দফা, কিন্তু সেখান থেকে 4 দফাকে আপনার মেনে নিয়ে মূলত একটা যুগপৎ আন্দোলন দিকে গিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় দল হচ্ছে এখানে ইসলামী আন্দোলন, অর্থাৎ চরমনাই পেশাবের নেতৃত্বে যে দলটি, এবং তার সাথে আছেন এনসিপি। জামাত এই যে আপনার যে আন্দোলনটি বা যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে, আমি না, বাংলাদেশের রাজনৈতিক বোদ্ধা যারা বা যারা অবজারভেশন করেন বা যারা পর্যবেক্ষণ করেন, তারা মনে করছেন যে এর মধ্য দিয়ে এক ধরনের মানে ঐক্যের মধ্যে একটা ফাটল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রাজা ভাই, ফাটল তো শুরু হয়েছে সেই 5ই আগস্টের পরে রাজনীতি নেতাদের নানা রকম বক্তব্যের মধ্য দিয়েই। কারণ যখন একে অপরকে নানা রকমের মানে রাজনৈতিক বক্তব্য দিয়ে ঘায়েল করা পায়তারা করছিল, ঠিক তখনই কিন্তু ঐক্যটা মানে আলটিমেটলি পড়ে গেছে। কিংবা বিপ্লবের আগেই, 5ই আগস্টের আগেই কিন্তু জামাতের সঙ্গে বিএনপির ঐক্য কিন্তু ছিল না, আলটিমেটলি সে ঐক্য কিন্তু ভেঙে গেছিল। কিন্তু 24-এর এই বিপ্লবের পরে যখন সেনাপ্রধানের আহ্বানে সবাই এক জায়গায় গেল, তারা মোটামুটি এক জায়গায় একটা জায়গায় গিয়ে মিলেমিশে দেশটা গড়ার জন্য বলবো যে শপথই নিয়েছিল। কিন্তু সেখানে আপনার তার 2-4 দিন পরেই যখন এক নেতা আরেক দলের বিরুদ্ধে বললেন, তখনই ঐক্যটা কিন্তু ভেঙে গেল। জামাত যে এই কথাগুলি এখানে, মানে জামাতের 7 দফা আমি মনে করি যে যৌক্তিক। জামাতের যে 7 দফা অসাধারণ, তাদের মানে বলবো যে এক ধরনের রাজনৈতিক কর্মসূচিটা খুব চমৎকার। কিন্তু আপনার আমি আমি বলতে চাই যে এই বিষয়গুলো রাজনৈতিক টেবিলে আলোচনার মাধ্যমে করলে আমি মনে করি ভালো হতো। একটু ইন্টারাপ্ট করে আপনাকে, এই 7 দফার মধ্যে মূল যে দাবিটা, সেটা কিন্তু যে পিআর সিস্টেমে নির্বাচন। সো এবং দেখেন, মূল দাবিটা কিন্তু 5 নম্বরে।
আপনার ধারাবাহিকভাবে মূল দাবিটা 5 নম্বরে। পিআর সিস্টেমটা হচ্ছে কি, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, কেউ পক্ষে বিপক্ষে নানা রকমের এই ধরনের বক্তব্য আছে। পিআরের সুবিধা অসুবিধা, ভালো খারাপ সবগুলো এখানে আমরা অনেকবার আমরা কথা বলেছি এবং বাংলাদেশে এগুলো নিয়ে নানা রকম আলোচনা চলছে। হ্যাঁ ঠিক আছে, পিআর সিস্টেমে যদি বাংলাদেশ চলে তাহলে অ্যাটলিস্ট আর একটা শেখ হাসিনা সৃষ্টি হবে না। আমি আপনার সাথে এটার ক্ষেত্রে একমত। আর ফেসিবাদের মানে আগমন ঘটবে না, এবং সরকার যদি নানা রকমের অন্যায় করে পিআর এর মধ্য দিয়ে কিন্তু সে অন্যায়ের প্রতিবাদ করার মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো সম্ভব হবে। তার মানে পিআরটা মানে আক্ষরিক অর্থে একটা ভালো সিস্টেম। আবার খারাপ কি, যদি আর ধরেন আজকে জামাত যদি তার দলবল নিয়ে এরাই নিয়ে যদি রাষ্ট্রীয় পদে যায়, সেই দলের যদি একটা অংশ যদি আবার তার বিরোধিতা করে, সব সরকারের পতন ঘটে যাবে। এখানে রাষ্ট্র ব্যবস্থা অনেক মানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তারপর মানে মোদ্দা কথা যে বেশিরভাগ মানুষের মতামতের ভিত্তিতে, এবং আমি বলবো যে সবচেয়ে বেশি ভালো ভালো হবে পিআর যদি করা হয়। এখানে ধরেন একটা সুন্দর একটা রাজনৈতিক চর্চা হবে এবং আলটিমেটলি রাষ্ট্র এবং রাষ্ট্রের নাগরিকরা এখানে উপকৃত হবে। রাজা ভাই, অনেক ধন্যবাদ মহব ভাই। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে যে নির্বাচন ব্যবস্থা এবং সংসদীয় ব্যবস্থা যেটা করা হচ্ছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। সো এনসিপি যেটা দাবি করছে যে নিম্ন কক্ষে পিআর তারা চায় না, তারা উচ্চ কক্ষে চায়। আপনি মনে হয় গতকালকে এনসিপির যে আহ্বায়ক নাহিদের বক্তব্যটা মনে হয় শুনেছেন। সো এই ব্যাপারে আপনার মতামত কি, যে পিআর কি মানে অর্ধেক থাকবে অর্ধেক থাকবে না এরকম ধরনের কোনো কিছু না? ওরা কি জামাতকেও খুশি করতে চাচ্ছে এবং বিএনপিও খুশি করতে চাচ্ছে, এরকম একটা অবস্থান এনসিপির? হ্যাঁ রাজা ভাই, এটা ঠিক যে নাহিদ ইসলাম কালকে যে বক্তব্যটা সেটা মোটামুটি ভাবে টক অফ দ্য কান্ট্রি হিসেবে কাকে ধরা হয়। যে এই বিষয়টা মূলত আমি মনে করি যে আপনি যেটা বলেছেন যে জামাত খুশি করা বিএনপি খুশি করা, আসলে খুশির বিষয় নাই। নাহিদদের অভিজ্ঞতা অত কম রাজা ভাই, বয়সের তুলনায় অনেক তরুণ। এবং আমি মনে করি যে তাদের আরো বেশি করে এই ক্ষেত্রে স্টাডি করা দরকার, এবং স্টাডি করার মধ্য দিয়ে মূলত নানা রকমের রাজনৈতিক বক্তব্য দেওয়া দরকার। আজকে জামাত যে কথা বলছেন, জামাতের বক্তব্য হচ্ছে যে জামাত এলাই যারা আছেন একটা একটা বিরাট অংশ রাজা ভাই, তাই না? চরমনাই, এনসিপি, আরো আরো ছোট ছোট দল যেগুলো আছে সমন্বয় কিন্তু একটা বড় একটা অংশ। তারা যেটা বলছে যে পিআর এর মধ্য দিয়ে অ্যাটলিস্ট গণতন্ত্র সুসংগতি হবে। যদি হয় তাহলে পিআর শুধু নিম্নকক্ষে মানে হবে না, উচ্চকক্ষ হবে। এটা তো এই যে বিভাজন করাটা, এটা এক ধরনের আমি মনে করবো যে একটা মানে নিজেদের মধ্যে একটা আত্মকলহ সৃষ্টির একটা নতুন পায়তারা, তাই না? এখন এনসিপি কি এই বক্তব্য দিয়ে কি এখান থেকে বেরিয়ে যাবে কিনা, আমি সেখানেও শঙ্কায় আমি বোধ করছি। যে এখন তো এনসিপি আছে জামাতের এলাইয়ের সাথে, কালকের বক্তব্যের মধ্য দিয়ে কি আবার নতুন করে ভাঙন ধরবে কিনা। না না, এনসিপি এনসিপি বলছে যে আমাদের এই যে যুগপৎ যে আন্দোলন, এটার সঙ্গে এনসিপি নাই। এনসিপি নাই, তার মানে কি দেখেন, মানে শুরু করলো ঐক্যবদ্ধ যুগপৎ আন্দোলন, কিন্তু যখনই কর্মসূচি আসলো তখনই তারা দ্বিমত পোষণ করলো। তার মানে কি আমি এটা যে বলছি যে এনসিপি কে আসলে কি ট্রাস্ট করা যায়? মানে রাজনীতিতে তো তাদের ট্রাস্ট করার কোনো জায়গা নেই। এনসিপি তো আসলে কি মানে এখনো তো রাজনৈতিক দল হিসেবে তারা গড়ে উঠতে পারে নাই, তাই না? এখনো তারা নিবন্ধন পায় নাই। তাদের মানে লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি এই এখনো এগুলি সেটা ঠিক করতে পারে না, তাদের গোলই ঠিক পারে করতে নাই। পারে না। সুতরাং তাদের যে এটা হচ্ছে কি, এটা এটা বিপ্লবের একটা স্টেক হোল্ডারদের একটা অংশ। এনসিপি পলিটিক্যাল ভিউ কি হবে, বিপ্লবের তাদের সবাই না, পলিটিক্যাল বয়ান কি হবে, সেটা এখনো পর্যন্ত ঠিক করতে এখনো তৈরি করতে পারে নাই। সুতরাং মানে এনসিপি নিয়ে আমি কতটা আশাবাদী রাজা ভাই না রাজা ভাই। এখানে জামাত বা ইসলামী আন্দোলন তো আরো যে দলগুলি আছে, ইভেন কি আপনি লেবার পার্টি, সেটা একটা একটা দীর্ঘ পুরাতন দল, ছোট্ট দল বা লোকসংখ্যা কম, কিন্তু তারা তো একটা দল, তাদের একটা আলাদা ম্যানিফেস্টো আছে, রাজনৈতিক বক্তব্য আছে, কর্মসূচি আছে। কিন্তু এনসিপি সেটা নাই। এটা এই জন্য বলবো যে এনসিপি কে নিয়ে অতটা মানে আশাবাদী হওয়ার কিছু রাজা ভাই। এবং গত নির্বাচন দেখেন, ডাকসু, রাকসু, তারপরে আপনার এই কি জাকসু, এই যে ইলেকশন হলো, এখানে কিন্তু এনসিপি কিন্তু তেমন মানে পাবলিক মানে স্টুডেন্টদের কিন্তু তেমন কোনো প্রভাব সেখানে বিস্তারিত হয় নাই। কিন্তু কিন্তু বর্তমান রাজনীতিতে আমি যেটা গত এক বছরের রাজনৈতিক বিশ্লেষণ যেটা আমি দেখলাম, সেটা হলো যে বৃহৎ রাজনৈতিক দল জামাতকে যতটা প্রতিপক্ষ মনে করে, এনসিপিকেও আমার মনে হয় ততটাই প্রতিপক্ষ মনে করে। সেটা আপনি দেখছেন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য থেকে। আপনি দেখেন জামাতকে যে পরিমাণ সমালোচনা করছে, তার থেকে বেশি সমালোচনা করছে এনসিপি নেতৃবৃন্দকে নিয়ে।
তো তারা কি এনসিপি কে থ্রেট মনে করে কিনা বিএনপি? কিন্তু সে তুলনায় আমার কাছে এনসিপির কার্যক্রম ততটা আহ, আম, মানে মানে সাংগঠনিক বিস্তার এবং তাদের যে রাজনৈতিক বক্তব্য আমাকে খুব বেশি আকৃষ্ট করে নাই। রাজা ভাই, 5ই আগস্ট এবং তারপর 6 মাস এবং তারপরে এনসিপি যখন সৃষ্টি হলো শুরু থেকে, তখন এক ধরনের একটা মানে বিশাল একটা মানে শক্তি মনে করা হয়েছিল। এবং তখন বিএনপি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, যে কারণে তখন নানা রকম বক্তব্য আসছিল। তো দিনে দিনে কিন্তু এনসিপির, আমি বলবো যে প্রাসঙ্গিকতা কিন্তু এটা কমে আসছে রাজা ভাই। তারা পারফরমেন্স দেখাতে পারে নাই কোনো জায়গাতে, পারে নাই, অর্গানাইজিং। কারণ লিডারশিপ নাই তো রাজা ভাই, লিডারশিপ নাই, নেতৃত্ব নাই এবং রাজনৈতিক বয়ান নাই। ডাকসু নির্বাচন দেখলাম, জাকসু নির্বাচন দেখলাম। তো কোথাও নাই, কোথাও আমি নাই। তো মনে করছিলাম যে এরা ইয়াং দল হিসেবে এদের নির্বাচন প্রচারণার স্টাইল এবং মানে কার্যক্রমটা ডিজিটাল এবং মানে আনুষঙ্গিক হবে, মানে সবার চোখে পড়বে। হ্যাঁ। না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে 24-এর এই যে বিপ্লবের যে স্টেক হোল্ডার শুধুমাত্র যারা এনসিপি গঠন করলো তারা না, হোল ছাত্র সমাজ, তাই না? তো সেখান থেকে কত পার্সেন্ট এনসিপি যুক্ত হয়েছে বা কত পার্সেন্ট সরে গেছে? শিবিরের যে পার্টটা, তাও তো ছিল, 24-এর ছিল না, মানে খুব গুরুত্বপূর্ণ পার্ট। তারা বেনামে ছিল, থাকলো কি হবে, তারা তো ছিল। তো তো তারা তো আলটিমেটলি তাদের বলয়ে চলে গেছে। তো এনসিপির সাথে তারা তো আর নাই, এনসিপির যে এই মুভমেন্টের সাথে তারা তো আর থাকবে না। আলটিমেটলি এনসিপি মানে এটা বলবো যে একটা ক্ষুদ্র অংশ হিসেবে একটা মানে থাকবে, এটাই আমরা এখন দৃশ্যমান দেখছি না যাবে। ঠিক আছে মহোদয়, তো এখন আসলে মানে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু একটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা আসলে পড়ে গেছি। কারণ দেশের বর্তমান প্রেক্ষাপটে দুটো বৃহৎ রাজনৈতিক দল দুই সীমানায় অবস্থিত। অর্থাৎ বিএনপি এক সীমানায় আর জামাত ইসলামী আর এক সীমানায়। এরাই তো বর্তমানে বাংলাদেশের দুইজন বর্তমান প্রেক্ষাপটে দুইটা বৃহৎ রাজনৈতিক দল। এনসিপিকে যেভাবে মনে করা হয়েছিল যে আরেকটা শক্তি, আমার কাছে ততটা এনসিপিকে ততটা শক্তি মনে হয় নাই। কারণ এনসিপির বিভিন্ন জায়গায় ওদের যে কার্যক্রম, বিশেষ করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে, তারপরে প্রথম দিক থেকে চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়ে পড়ছিল অনেকে। যাক, এটা রিউমারও হতে পারে কিংবা প্রমাণ সাপেক্ষে সেটা হতে পারে, কিন্তু সেরকম একটা মানে হাইপ উঠে গেছিল মার্কেটে যে এনসিপি সারা দেশে একটা অস্থিরতা সৃষ্টি করছে। তারপরেও তারা কিন্তু সেইভাবে সেটাকে দমন করে সেই কয়েকটা কর্মসূচি অবশ্য করছে তাদের। এখন সারা বাংলাদেশে এখন উঠোন বৈঠক এটা হচ্ছে। তারপরে কিছুদিন আগে যে লং মার্চ করে আসলো সারা বাংলাদেশ। আমার মনে হয় না সেটাকে তারা ধরে রাখতে পারছে কিনা। আমার কাছে যে যতটুকু রিপোর্ট আছে বিভিন্ন এলাকা থেকে, তো সেক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষ না একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছে। এই সাধারণ মানুষ এখন কি মনে করছে বলে আপনার মনে হয়? আপনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কি মনে? রাজা ভাই, বাংলাদেশের সাধারণ মানুষের আশা ছিল যে 24-এর পরে, কারণ এই বিপ্লবের সাথে কিন্তু সবাই মানে সারা বাংলাদেশের মানে সর্বশ্রেণীর মানুষ এখানে সম্পৃক্ত ছিল। একদম ধর নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সবাই এখানে যুক্ত হয়েছিল। তাদের একটা স্বপ্ন ছিল যে এর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে একটা বিনির্মাণের দিকে যাবে, যেটা বলা হয় যে মেরামতের দিকে যাবে। কিন্তু আপনার এখন যেটা মনে হচ্ছে যে রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের আত্মকলহ, মানে নিজেদের দলীয় মানে কর্মতৎপরতা, তারপরে ধরেন সারা দেশে যে চাঁদাবাজি, নানা রকমের মানে অত্যাচার, রাজনৈতিক অত্যাচার শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। এগুলো আমাদের কাছে এগুলো আমরা সবাই জানি দৃশ্যমান এগুলো সব। তো এইসব কারণে মানুষের মধ্যে একটা হতাশা কাজ করছে। এবং তারপরও মানুষ মনে করে যে না, এই হতাশা কেটে যাবে এবং এই হতাশা কেটে যাওয়ার মধ্যে দিয়ে নতুন করে হয়তো আবার কেউ না কেউ হয়তো এখানে এসে হাল ধরবে। এই যে কেউ না কেউ হাল ধরবে, এই বিষয়টা এখন মানুষের মধ্যে কিন্তু মোটামুটি বিদ্যমান হয়ে গেছে, এটা কিন্তু পতিত হয়ে গেছে যে 24-এর যারা বিপ্লব করলো তারা এখন বিভক্ত হয়ে গেছে, সুতরাং এদের দ্বারা কিছু সম্ভব না। নতুন করে হয়তো কেউ ভাবতেছেন, সেই ভাবার মধ্য দিয়ে হয়তো কেউ না কেউ আসবে যারা আমাদেরকে মানে কি বলে নতুন করে পথ দেখাবে। এই এই ধরনের একটা মানে চিন্তার মানে
উদ্ভব ঘটেছে বলে আমার কাছে মনে হয় রাজা ভাই। কারণ আমি নিজেও পার্সোনালি কিন্তু দেখেন রাজা, আমি বাইরে থাকি, আমাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। দেখেন তারা ঐক্যমত্য কমিশনে গিয়ে মানে চা খাচ্ছে, মজা করতেছে, বক্তব্য রাখতেছে, আবার বাইরে এসে তারা কিন্তু তাদের যার যার বক্তব্য দেওয়া শুরু করছে। এবং সারা দেশে কিন্তু আপনি দেখবেন বিএনপির বিরুদ্ধে জামাত, জামাতের বিরুদ্ধে বিএনপি, অথবা আরো যারা আছে এর বিরুদ্ধে সে, তার বিরুদ্ধে এই যে কথাগুলি চলতেছে। আর এই সুযোগে যাদেরকে আমরা পরাজিত করে 24-এর বিপ্লবকে আমরা অর্জন করলাম, তারা আবার ঢাকা শহর মিছিল করতেছে। আবার বিএনপি বলছে যে আওয়ামী লীগের বিষয়ে তাদের কোনো বক্তব্য নাই। তার মানে রাজা ভাই আমরা কোথায় গিয়ে দাঁড়ালাম? শত্রু, যে শত্রু সবার শত্রু ছিল, এখন সেই শত্রুরা আমরা প্রশ্ন করা শুরু করলাম। কারণ যে শত্রুরা এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই, তারা মনে করে নাই, তারা এখনো আজ পর্যন্ত আপনি অপকর্মের বিষয়ে কোনো রকম বক্তব্য তারা আপনি দেয়নি। দেখছেন ঢাকা শহরে এখন বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের মিছিল বের হচ্ছে, এবং হ্যাঁ, সেই বুঝতে মিছিল পারছি রাজা ভাই, আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। বড় হ্যাঁ, হচ্ছে। মিছিল। এবং বিএনপি তো অলরেডি ঘোষণাও করছে যে তারা আওয়ামী লীগকে আর ঠেকাবে না। তো এক্ষেত্রে কি গভর্নমেন্টেরও কোনো তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না? গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে যে পুলিশরা যদি কোনো আওয়ামী লীগ এ ধরনের কিংবা যুবলীগ কিংবা ছাত্রলীগেরা যদি মিছিল করতে আসে, তাদেরকে ধরলে 5,000 টাকা করে আপনার পুরস্কৃত করবে পুলিশদেরকে। তো এইভাবে কি আসলে ফ্যাসিবাদ দমন করা সম্ভব? ফ্যাসিবাদের পুরনো রূপ দমন করা সম্ভব কিনা? এটা তো রাজা প্রশ্নই আসে না। বরঞ্চ আজকে কথা বলে দিই যে আসলে কথাটা আমাদের এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ খুব সুন্দর করে বলেছেন যে আজ যদি ফেসিবাদ ফিরে আসে, অর্থাৎ মানে আওয়ামী বয়ানের মধ্যে যদি নতুন করে ফেসিবাদ ফিরে আসে, তারা কিন্তু আমাদের ফাঁসি দেবে। হাসনা, সার্জিস, শুধু তাই না, আমরা যারা বাইরে থেকে ভয়েস রেজ করছি, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। সুতরাং এটা একটা ভয়ানক একটা বিষয়। সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সময় মতো ঠিক তার জবাব দিয়ে ফেলবে। আপামর জনগণ কিন্তু এগুলিকে কিন্তু থোড়াই জ্ঞান করবে না। তারা কিন্তু ঠিকই তাদের যে বয়স রেসটা তারা ঠিক করে ফেলবে, এবং মুখ্য সময় তারা কিন্তু ভূমিকা নিয়ে ফেলবে। তারপরও আমি বলবো যে এখনো সময় আছে, নিজেদের মধ্যে এক ধরনের ঐক্য দরকার। দেখেন এই যে জাতিসংঘে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, সাথে কারা গেলেন? জামাত, বিএনপি, এনসিপি। কই সেখানে তো কোনো রকমের কোনো বক্তব্য নাই। ঠিকই তো আপনারা গেলেন। তাইলে বাংলাদেশের এই রাজনীতির পোস্টে আপনারা কেন এই ধরনের মানে বিভক্ত হচ্ছেন, বা আওয়ামী লীগের পোস্টে কেন তো আপনারা বিভক্ত হচ্ছেন, তাই না? তারপর আমি বলবো যে বিএনপি থেকে 2 জন, তারপর জামাত থেকে 1 জন, আর এনসিপি থেকে 1 জন। আমি মনে করি আরো যারা আছেন, ছোট ছোট দল ছিল, এখান থেকে কয়েকজন নেওয়া দরকার ছিল। তাহলে কি হতো, এটা সার্বজনীন হতো। হ্যাঁ, এখন বাংলাদেশে কি আর দল আছে না? যেমন ধরেন জুনায়দ সাকি, সেও তো একটা সেও তো একটা বড় ভূমিকা পালন করছে, তাই না? নূরের একটা দল আছে, সেও তো একটা ভূমিকা পালন করছে। মান্না ভাইয়ের একটা দল আছে। মান্না ভাইয়ের একটা দল আছে, সে তো ভূমিকা পালন করছে। আমি মনে করি যে যদি আরো মানে যারা মূল স্টেক এবি পার্টি আছে। এই পার্টি আছে, যারা ভূমিকা পালন করছে ভাই, গত 15 বছরের ফেসিবাদকে সরানোর জন্য যারাই ভূমিকা পালন করছে, নিঃসন্দেহে এই পার্টি, নূরের দল, মান্না ভাই, জুনায়দ সাকি, এরকম আরো অনেকেই আছেন। এখান থেকে একজন করে কি হইতো? কিছু হইতো না, তাই না? বরঞ্চ আরো ভালো হতো। এটার মধ্যে দিয়ে কিন্তু আমি মনে করি যে আরেক ধরনের রাজনৈতিক বিভাজনের একটা যাত্রা শুরু হলো কিনা, সেটা আমাদের মাথায় নিতে পারা যায়। একদম শেষ প্রসঙ্গে আমরা আসি। আপনি সম্প্রতি তো আমরা গত মিটিংয়ে গত আলোচনায় আমরা এই প্রসঙ্গে আলাপ করছিলাম, বিশেষ ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে। সো তখনও পর্যন্ত রেজাল্ট হয় নাই আর কি জাকসুর। সো জাকসুর রেজাল্ট তো আপনি দেখছেন। ডাকসু এবং জাকসু মিলে পরবর্তীতে রাকসু এবং চাকসু নির্বাচনে এর প্রতিফলন পড়বে কিনা, এবং আপনি মানে কি এক্সপেক্ট করেন, কি মনে করেন, আপনার প্রেডিকশনটা কি, মানে চাকসু এবং রাকসু নির্বাচনে এখানে কি নির্বাচন আদৌ হবে, নাকি যদি হয় সেখানে কি কোন ধরনের রেজাল্ট আসবে? এবং এই টোটাল চারটা আমরা নর্মালি ঢাকা ইউনিভার্সিটি মানে ডাকসু, চাকসু, জাকসু এবং রাকসু এটাকেই মূলত বাংলাদেশের এক সময়কার ছাত্র রাজনীতির একটা বড় ধরনের, বিশেষ করে 90-এর গণ অভ্যুত্থানে এই ইউনিভার্সিটিগুলো থেকে আন্দোলন মানে গ্রথিত হয়, আন্দোলন মূলত মানে দানা বাঁধে। তো এখন এই পরবর্তী রাকসু এবং চাকসু নির্বাচনের রেজাল্ট কেমন হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ভাই। আমি প্রথমে বলবো যে ডাকসু হচ্ছে আমাদের আমরা সবাই একমত। আমরা বলি যে আক্ষরিক করতে বলি আমরা, যেটা মিনি পার্লামেন্ট। এখানে যারা বিজয় লাভ করে তারাই মূলত জাতীয় রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে।
এবং ডাকসুর পরপরে আপনার রাকসুর ইলেকশনে দেখেন, সেখানেও কিন্তু শুধু ভিপি ছাড়া শিবিরের সেখানে জয় জয়কার অবস্থা। এবং এখন আছে রাকসু এবং চাকসু, সেখানে তো আমি আমি মনে করি যে এটার প্রভাব মারাত্মকভাবে পড়বে। এবং সেখানে আহ, আহ, ডাকসুতে তো ধরেন কিছু অংশ সামান্য কিছু পাইছে অন্যান্যরা, এবং জাকসুতেও কিছু পেয়েছে, কিন্তু চাকসু এবং রাকসুতে আমি মনে করি শিবির শতভাগ সেখানে তারা রেজাল্ট নিয়ে ফেলবে। কারণ ওইটা তো, ওই বেলটা তো আলটিমেটলি দীর্ঘদিন ধরে শিবিরের বেল হিসেবে পরিচিত ছিল, তাই না? এবং রাজশাহী ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়, আপনি আপনি নিশ্চয়ই জানেন যে এরশাদের মানে একদম শাসনামল থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে সেখানে শিবিরের অনেক মানে ছাত্র নেতাদের রক্ত ঝরেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রক্ত ঝরেছে। সুতরাং রক্ত যেখানে ঝরে সে রক্ত কথা বলে। আমি মনে করি যে রাকসু এবং চাকসুতেও শিবির মানে খুবই ভালো করবে। এবং এটা আমি পার্সোনালি মনে করি যে আদর্শিক রাজনীতির ধারায় শিবির যা যা দেখাচ্ছে, অর্থাৎ মানে ডাকসু নির্বাচনের পরে তারা যেভাবে কাজ করছেন, যদি এটা যদি তারা যদি রিয়েল হয়ে থাকে, আমি মনে করি যে তাহলে রাকসু এবং চাকসুতে ছাত্ররা শিবিরকে ভোট দেবে, এই রিয়েলিটিকে তারা ভোগ করার জন্য, রাজা ভাই। শিবির যে কার্যক্রম, বিশেষ করে ডাকসুতে যে কার্যক্রম করতেছে, বিশেষ করে কেউ কেউ তো এটা শিবিরের প্যানেল বলতে চায় না, বিএনপি নেতারা এটাকে মানে বলে যে শিবির স্বনামে আসতে পারে নাই। এই স্বনামে আসতে পারে না, এই গুপ্ত রাজনীতি, এই সমস্ত বিষয় নিয়ে আসলে আমি আলোচনা করতে চাই না। এগুলো একটা ফালতু ইস্যু বলে আমি মনে করি। যাদের রাজনীতি করার কোনো অধিকারই ছিল না ঢাকা ইউনিভার্সিটিতে, তারা গুপ্ত থাকুক আর সুপ্ত থাকুক আর যাই থাকুক না কেন, এটা তো কোনো আলোচনার বিষয় হতে পারে না, তাই না? তো এখন হচ্ছে এই ধারাবাহিকতা শিবির রাখতে পারবে কিনা সব জায়গাতে। আমি রাজা ভাই, প্রথম কথা হচ্ছে যে শিবির যাদের নিয়ে কাজ করছে তারা কিন্তু মানে শিবিরের নেতৃত্বে এই যে ও কি জানি এটা কি বলে, সমন্বিত মানে সম্মিলিত জোট যাই বলে আর কি, তারা তারা যে করছে, এটা একটা ভালো দিক। হ্যাঁ, এখন যে কেউ যদি বলে যে এখানে শিবির তো মানে প্যানেল দেয়নি, এটা তো রাজনৈতিক কৌশল। আপনারা কেন রাজনৈতিক কৌশল মানে অবলম্বন করলেন না? আপনারা তো 4 দলের জোটের ইলেকশন করছেন না বাংলাদেশে। বাংলাদেশে কি 4 দলের জোট জোট কি বিএনপি নেতৃত্ব হয়েছে, তাই না? কিন্তু সেই জোট তো অন্যান্য দল ছিল। সুতরাং আপনারা বিশ্ববিদ্যালয়গুলো যদি করতেন, ক্ষতি কি ছিল? বরঞ্চ আর ভালো হইতো, আপনারা যে বিজয় লাভ করতে পারতেন বলে আমি পার্সোনালি আমি একটা মনে করি আমি। কিন্তু রাজা ভাই, ইদানিং যেটা হয়েছে জানেন রাজা ভাই, দেখেন, রাজনৈতিক শক্তিকে ঘায়েল করার জন্য নানা রকমের কৌশল থাকে, কিন্তু নোংরামি পর্যায়টা খুবই খারাপ। আমি কদিন আগে একটা টক শোতে দেখছিলাম ইয়ের সাথে, খালেদ মহিউদ্দিনের সাথে, সম্ভবত আমাদের হেলাল ভাই, আজিবের হেলাল, এবং আহ, জামাতের হয়তো কেউ একজন ছিল, আমি আমার মনে নাই। সেখানে শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির। কিসের মনে ছিল সেখানে হেলাল ভাই যে কথা বলছিলেন যে জামাত ইসলামী ইসলামিক দল, তারা এই যে এই শিবিরের যে প্যানেল দিল, সেই শিবিরের প্যানেলে মেয়েরা বসলো মাথা টুপি ছাড়া, হিজাব দেবে কি দেবে না। আরে ভাই, মানে আমার দলের আমি কি করবো না করবো সেই বিষয়ে তোমার মানে বক্তব্য দরকার নাই। তা উনি যে প্রশ্নগুলো তুলছে আমি দেখছি কৃষক রক্ষরা, আহম্মকের মতো। হ্যাঁ, বলে যে একদম ইসলামে মানে তো ইসলামে তো একটা বাধ্যতামূলক ফাজলামো কথাবার্তা। হ্যাঁ, এই যে এই এই আর এই এই সমস্ত বিষয়গুলো ফালতু ইস্যু, মানে যে ইস্যু, যে কথার কোনো লজিক থাকে না, রাজনৈতিক নেতারা নির্দ্বিধায় কেমনে এগুলা বলে, আমার মাথায় আসে না। আমি খালেদ মহিউদ্দিনের ব্যাপারে আমার অনেক ধরনের নেতিবাচক কথা আছে, কিন্তু ওই দিনের প্রোগ্রামটা আমি দেখলাম যে খালেদ মহিউদ্দিন রিয়েল কথাগুলো সে মোটামুটি, এবং এবং হেলাল ভাইকে কিন্তু আমি রেসপেক্ট, হেলাল ভাইকে আমি ভালো করে জানি, চিনি, খুবই সজ্জন ব্যক্তি এবং খুবই একজন তুখোড় ছাত্রনেতা ছিলেন হেলাল ভাই। কিন্তু মানে হেলাল ভাইদের মতো লোক মানে এত মানে পড়াশোনা এত দুর্বল, এইসব বিষয় খুবই দুর্ভাগ্যজনক। আমি মনে করি যে শিশিরমণি যে কথা বলেছেন যে হেলাল ভাই তো এই বিষয়গুলি মানে পড়ার সুযোগ পায় না, আমিও শিশিরমণির সাথে একমত। হেলাল ভাইদের, তারা জাতীয় রাজনীতি করবেন, তারা এমপি হবেন, দেশ চালাবেন, তাদের যদি মানে ইসলাম সম্পর্কে, যে দেশে 90% মুসলমান, সেই মুসলমানের দেশের মানে তুমি রাজনীতি করছো, নারীদিকে স্লোগান দাও, বিসমিল্লাহ বলো, সেখানে যদি এই ন্যূনতম জ্ঞান না থাকে তাহলে দুর্ভাগ্যজনক। সেখানে সে ইজমা কেয়াস নিয়ে সে নানা রকমের বিতর্কে অবতারণা করেছে। আমি হয় কি মানে জানা না থাকলে যেটা হয় সেটা তিনি করেছেন। ইসলাম তো আসলে একটা ধরেন মানে মৌলিক যেটা হচ্ছে কোরআন এবং হাদিসের উপর বেস করে কিন্তু মার্জা বা কি বলে ইজমা কিয়াস, তারপরে যেটা এর পরবর্তী পর্যায়ে মতবাদের ভিত্তিতে মানে সাংঘর্ষিক না এই কাজগুলি করার বিষয়ে তো ইসলাম কিন্তু সায় দিয়েছেন। আমরা জানি যে আশিকুল জাবার সম্পর্কে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে পাঠাচ্ছিলেন ইয়েমেনের শাসন করার জন্য। উনি যখন যাচ্ছিলেন তখন রাসূল বললেন যে
জামালকে থামালেন, বললেন যে জামাল তুমি যদি সেখানে যাও, যদি কোনো সমস্যায় পড়ো কি করবে? বলে কোরআন হাদিস। রাসূল বলল যে এখনো তো কোরআন সম্পূর্ণ হয় নাই, বা আমি তো এখনো অ্যাবেল আছি, যদি কোনো সমস্যায় পড়ে কি করবে? তিনি বললেন যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি যে কাজগুলো দেখেছি বা কোরআনের যে আয়াতগুলো আছে বর্তমানে, সেগুলো সামনে রাখবো এবং আমি আমার আকল দিয়ে আমি সেটাকে নির্ণয় করে সাংঘর্ষিক না হয় সে কাজটা করব। এটা হচ্ছে ইসমা কিয়াস। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের হেলাল ভেদের মধ্যে মানে কাজ করে না, এটা দুর্ভাগ্যজনক। তারপর আমি আহ্বান জানাবো যে শত মতবাদের আপনার ভেদাভেদ উপড়ে ফেলে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা চাই। আমরা এখন বলি জামাত, বিএনপি এবং অন্যান্য দল যারা 24 লিস্টে খুলনা, তারা এক হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে এবং বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে, যাতে করে নাগরিকরা যাতে করে এই বিপ্লবকে ভোগ করতে পারে এবং যারা রক্ত দিল তারা তাদের রক্ত যেন কথা বলে, তারা আত্মা যেন শান্তি পায়। এদিকে আমাদের রাজা ভাই মানে যত্নবান হওয়া দরকার, খেয়াল রাখা দরকার। আমি সেই আশাবাদ এখন ব্যক্ত করি। আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশের মানে এই বাংলাদেশ একদিনে গড়ে ওঠে। অনেক রক্ত রাজা ভাই, এই বেল্টে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমার বেল্ট সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, তাই না? সুতরাং একটা দীর্ঘ আন্দোলনের দেশ এই বাংলাদেশ, এই দেশ কখনো ব্যর্থ হতে পারে না। সাময়িক হয়তো বা আমরা দেখবো যে ব্যর্থ হচ্ছি, কিন্তু আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি। আমরা 75-এ ঘুরে দাঁড়িয়েছি, 90-তে ঘুরে দাঁড়িয়েছি এবং আমরা 2007-এও কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু ষড়যন্ত্রের সামনে আমরা ব্যর্থ হয়েছিলাম। কিন্তু 24 আবার আমরা ঘুরে দাঁড়ালাম। এটা কিন্তু সবচেয়ে বড় বিজয় আমাদের, এবং এই বিজয়কে আমাদের রক্ষা করতে হবে, এর কোনো বিকল্প নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ মাহবুব ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। পাশাপাশি আরেকটা বিষয় আমি নিয়ে আসতে চাই, সেটা হলো যে প্রবাসীরা যাতে ভোট দিতে পারে। আপনি দেখছেন গতকালকে একটা অ্যাপস উদ্বোধন করা হয়েছে যে রেজিস্ট্রেশনের জন্য। তো আসলে প্রবাসীরা এখানে রেজিস্ট্রেশন করে ভোটটা কিভাবে দিবে, মানে নাকি এই অ্যাপসের মধ্যেই তার সংসদীয় এলাকায়, মানে এই অ্যাপসে কি সে ভোট দিতে পারবে নাকি শুধু রেজিস্ট্রেশনের জন্য এটা করা হয়েছে? আমি আসলে সঠিক জানি না। এ প্রসঙ্গে যদি আপনার কোনো জানা থাকে আপনি দর্শকদের জন্য একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ ভাই। আমরা তো বলবো যে মানে আমরা যারা প্রবাসী থাকি, আমরা প্রবাসী থাকার আগেও আমাদের আমার মনে আছে ঢাকাতে 90-এর দশকে আমরা দেখতাম যে অ্যাডভোকেট আবিদ রাজা সে মাঝে মাঝে প্রেস ক্লাবের সামনে, মুক্তাঙ্গনের সামনে এরকম ব্যানার নিয়ে দাঁড়াতেন যে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে বা অধিকার চাই, তাই না? সেই অধিকারের মানে চাওয়ার যে ধারাবাহিক একটা জায়গা এখন এসে আহ আমি বলবো যে পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। অর্থাৎ আমরা গত 1 বছর ধরে কিন্তু আমরা অনেকেই, আপনি আমি পত্রিকা লেখালেখি করেছি, বক্তব্য দিয়েছি। আমরা দেখছি যে আমেরিকাতে, লন্ডনে, কানাডাতে, মধ্যপ্রাচ্যে, ইভেন কি ফ্রান্সে, ইতালিতে, স্পেনে সব জায়গায় কিন্তু মানুষ এটা সোচ্চার ছিল। এবং সর্বশেষ সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হ্যাঁ তারা এটা করবে। কিন্তু যে বক্তব্যটা আসছে রাজা ভাই, আমার কাছে মনে হয় কি যে আমরা বলছিলাম যে এই অনলাইনের অনলাইন ভোটার সিস্টেমটা করলে এটা ভালো হবে এবং এখানে কোনো কারচুপি হওয়ার কোনো সুযোগ থাকবে না, নষ্ট হওয়ার সুযোগ থাকবে না। ওনারা যেটা করছেন, ওনারা একটা অ্যাপসের মাধ্যমে প্রথমে ওনারা রেজিস্ট্রেশন করবেন এবং আমার ঠিকানা থাকবে, সবকিছু থাকবে। তারা একটা সময়কে বেস করে আমাদের কাছে একটা খাম পাঠাবেন। সেই খামে আপনার ওই ওই ওইসব এলাকার যারা যারা প্রার্থী হবেন তাদেরই থাকবে, কিন্তু বলতে যে নাম থাকবে না, প্রার্থীদের নাম থাকবে না, থাকবে প্রতীক থাকবে। এরপরে সেটাকে আমরা মানে টিক করে সেই খামটাকে মানে সেই ভোটার ভোটার লিস্টটা কি বলে, ভোটার কাগজটাকে আমরা মুড়িয়ে তাদের যে পাঠানো খামে দিয়ে পার্শ্ববর্তী এলাকায় যে লাপস থাকবে, বা লাপস বলতে আমাদের এখানে লাপস বলা হয়, মানে পোস্ট অফিস বলে, সেখানে তারা ছেড়ে দেবে। রাজা ভাই, এইটা কবে যাবে বাংলাদেশে, কবে গিয়ে সেটা কাউন্ট হবে? কত চিঠি আমরা হারিয়ে ফেলেছি রাজা ভাই। বাংলাদেশ থেকে আমার পরিবার আমাকে অনেক কিছু পাঠিয়েছে, আমি মানে কয়েকবার আমার হাজার হাজার টাকার মানে পাঠানোর জিনিস আমি পাই নাই এরা যাবে। সুতরাং এই চিঠি বেসিক্যালি যেতে পারবে কি না, এটাও একটা আমি মনে করি যে একটা শঙ্কার বিষয়। এই ভোটটা তো ডিজিটালি করে করে ফেলতে পারে। হ্যাঁ, আমি আমি তাই বললাম যে অনলাইনে করলে আমরা একটা আইডি থাকবে, আমাদের ফিঙ্গার থাকলো, আমরা যেভাবে হোক একটা কোড থাকলো, কোড দিয়ে ঢুকে আমার নিজের ভোট নিজে দিলাম। অথবা আমাদের এখানে যারা প্রত্যেকটা দেশে যারা যারা হাই কমিশন বলেন বা দূতাবাস বলেন, তারা যদি ওই সময় যদি একটা ধরেন তাদের দূতাবাসের ভিতরে সুন্দর করে বা 4-5টা জায়গা যদি সিলেক্ট করে যদি তাঁবু টানিয়ে সেখানে যদি আপনি কোনো প্রয়োজন ছিল না। আপনার অ্যাপসের মধ্যেই আমরা যেভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করি, অর্থাৎ মনে করেন ব্রাঞ্চের নাম, হ্যাঁ ঢাকা, হ্যাঁ, আমি আমি আপনার সাথে একমত। জি জি, তারপরে হচ্ছে, তারপরে হলো কোথায়, মানে ওখানে যদি আমরা এভাবে করি সংসদীয় এলাকা 6 খুলনা, বিভাগ খুলনা, সংসদীয় এলাকা প্রার্থীর 6, নাম চলে আসবে, হ্যাঁ তারপরে টিক প্রার্থীর নাম করলাম, চলে আসবে, ভ্যালিড করলাম, টিক চলে মেরে গেল। দিলাম, অথবা প্রতীক আসলে টিক মেরে দিলাম, সেন্ড করে দিলাম, শেষ।
1 মিনিটের এবং ওইটা গিয়ে ওখানে গিয়ে আপনার ন্যাশনাল গেটে গিয়া সেখানে ন্যাশনাল গিয়ে গেটে গিয়ে ভেরি যুক্ত সিম্পল। হয়ে গেল। এটা কি এত কেন মানে মানে এর এটা খুব ইজি রাজা ভাই, এটাকে বুঝতেছি না কেন যে এটা ক্রিটিক্যাল করতেছে। এবং আপনার ধরেন এরা আসবে, এরা ট্রেনিং দিবে, এই করবে, সে এই যে এই কাজগুলো চলতেছে, এগুলি প্রয়োজন ছিল না। হ্যাঁ, একটা হতে পারে যে এখানে প্রবাসে অনেকের আইডি কার্ড নাই, ঠিক, আমি আসলে একমত। সেইটা বলতে পারে যে এটা সহজ করে দেওয়া, যে আপনার বাংলাদেশিরা যারাই যাবে তারা একটু পরীক্ষা করে আইডিটা যেন করে দেয়। কারণ আমি বাংলাদেশি হিসেবে আমি প্রুভ করার জন্য তো আমার বাপ মা যথেষ্ট, তাই না? আমার বাড়িও যথেষ্ট, সেটা প্রুফ দিলে সেখানে অনেক ভুল আসা যাবে। কারণ দেখেন 2007 সালে যখন যাদের যাদের আইডি কার্ড আছে তাদের দিলে হবে, অথবা পাসপোর্ট আছে। না, কিন্তু যাদের নাই আইডি কার্ড তারা তো আইডি কার্ড পাওয়ার অধিকার রাখে, তাই না? অবশ্যই আর্মি করলো না 2007 সালে, করছে না, কিছু ভুল হয়েছে, নামের বানানে এই সেই ভুল হয়েছে, এগুলি কোনো বিষয় না। তারপরও এটা যদি আইডি কার্ড এখন, আইডি কার্ড তো এখন আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এমবাসিতে, এটা কিন্তু সিস্টেম করে দিচ্ছে অলরেডি। আইডি কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এখন হয় না, এটা কার্যকরী হয় নাই। এটা তাই নাকি? ফ্রান্সে কার্যকরী হয় না, আমি জানি না আপনার অন্য কথা হয়েছে কিনা, হয়তো মিডল ইস্টে হয়েছে, লন্ডন হয়েছে, আমাদের ফ্রান্সে এখনো হয় নাই। ওকে, ওকে, ধন্যবাদ মহোদয়। আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ রাজা ভাই, ইনশাল্লাহ আবারও কথা হবে ইনশাল্লাহ। আজকে এটা বলে আমরা কথা ভাবনাগুলো প্রকাশ করলাম। তবে আমি আবারও সর্বশেষ যে কথা বলতে চাই, বাংলাদেশ আমার দেশ, দেশের প্রশ্নে আমরা সবাই আসুন এক হয়ে যাই। এক হয়ে এই দেশটাকে আমরা অ্যাটলিস্ট মানে সবাই বলে ন্যূনতম সমস্যা, আমরা যে না, চূড়ান্ত সমস্যা করে একটা মানে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শাসনভার যাতে করে একটা ভালো গ্রুপ মানুষেরা যেন দায়িত্ব পায়, সে আশা ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও সম্মান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম আমাদের প্রিয় মাহবাবের সঙ্গে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাদের প্রশ্নগুলো জানাবেন। আমরা পরবর্তীতে আলোচনায় সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিটিজেন ভিউজের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।